আপনি নেগোসিয়েশনের চেষ্টা করবেন সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেখানে কোনো গুলি হচ্ছে না। বাট যেই মুহূর্তে আ শট ইজ বিং ফায়ার্ড, সেই মুহূর্তে কিন্তু লোকাল যেই কমান্ডার বা ওই ঘটনাস্থলে উপস্থিত যে আছেন সেনাবাহিনী অথবা সেই ধরনের কোনো বাহিনী, তাদেরকে দিয়ে দিতে হবে পরিস্থিতি সামলানোর জন্য। তারাই যেটা ভালো, যেটা সঠিক সেটা করবেন। না হলে আমি প্রতিদিন বছরের পর বছর যে আর্মি রেশন সরকার, আপনার জনগণের টাকার যে রেশন আমি খাচ্ছি, যে টাকা আমি বেতন পাচ্ছি, আমার ইউনিফর্মটা পরছি, যেটা আমার কাফনের কাপড়, আমি কেন সেটা নিচ্ছি বছরের পর বছর কোনো যুদ্ধ না করে? নিচ্ছি এই একটা দিনের জন্য, এই একটা সময়ের জন্য, যে যখন জাতির এই ধরনের একটা পরিস্থিতি আসবে, যখন আমার ভাইকে উদ্ধার করতে হবে, সে সেনা কর্মকর্তা হোক, একজন সাধারণ সিভিলিয়ান হোক, তাকে উদ্ধার করার জন্য যখন আমাকে দায়িত্ব দেওয়া হবে, তখন আমার থেকে যদি আমার 100 জনের মধ্যে আমরা 99 জন মারা যাই, আমরা শহীদ, সেটা আমাদের দায়িত্ব। আমি যে 3 নাম্বার সাক্ষী, রাষ্ট্রপক্ষেরই আমি 3 নাম্বার সাক্ষী এই ঘটনার। আমাকে তো এই ঘটনার পরপর বাইরে পাঠিয়ে দেওয়া হলো, যা সেই ঘটনা পরে, সেটা কারণও পরে। আমি যখন আসলাম বলে যে আমার সাক্ষী আছে, আমি ছুটি নিয়ে আসলাম সেই কারণে মিশন থেকে। বললো যে এইভাবে লেখা হয়েছে। আমি বললাম যে এই আপনারা যেটা লিখেছেন আমার বক্তব্যে শেষ, সেটা কোনোভাবেই সঠিক না, সত্য নয়। আমি সেটা তো বলবো না, আমাকে আমার মতো লিখতে দেন। বললো কাজল নামে একজন আইনজীবী, যিনি আনিসুজ্জামানের সাথে ছিলেন টিভিতে প্রায় আসতেন, উনি বললেন যে না মেজর সাহেব, আপনাকে এইভাবেই লিখতে হবে, সাইন করে দেন। আমি বললাম সরি, আমাকে বাদ দেন, আমি তার মধ্যে মিথ্যা কথার মধ্যে থাকবো না। আমার এটা বিশ্বাস যে তারা চেয়েছে, প্রথম কথা, একটা দুর্বল বর্ডার গার্ড এবং একটা সেনাবাহিনী যার মধ্যে কোনো এখন আর আস্থা নাই, একজন আরেকজনের উপর সহমর্মিতা কমে গেছে, একজন আরেকজনকে অবিশ্বাস পর্যন্ত করে। একটা নতজানু সরকার তাদের দরকার, একটা পুতুল সরকার দরকার, যার জনসমর্থন নাই, যে সে যা বলে সেটা শুনবে, এবং একটা অর্থনীতি সেটা শুধুমাত্র একটা সেক্টরের উপর চলে, যেটা যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে সম্পূর্ণ ভেঙে যাবে। তো এই ধরনের শুধুমাত্র পরিস্থিতি, এই যে 4টা এলিমেন্ট, দুর্বল সীমান্তরক্ষী, দুর্বল সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীর মধ্যে অবিশ্বাস, দুর্বল সরকার, নতজানু সরকার, পুতুল সরকার, জনসমর্থনহীন সরকার। আমাদের মধ্যে পর্যায়ে আলোচনা পেশ করবেন আজকের এই আমাদের প্রোগ্রামের অন্যতম অতিথি মেজর সুমন আহমেদ। উনি একজন কমিশন অফিসার হিসেবে 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করেন। এরপর উনি 2012 সালে স্বেচ্ছায় উনি আর্মি থেকে রিটায়ার করেন। জনাব মেজর সুমন আহমেদ উনি 3 টাইমস ইউএন মিশনে উনি সার্ভ করেছেন। 2 টাইমস উনি প্লাটুন কমান্ডার হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন, এবং 2 টাইমস উনি ইনস্ট্রাক্টর ইন স্কুল অফ ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিক্স হিসেবে উনি ছিলেন। এছাড়াও ওনার 18টি পাবলিকেশনস রয়েছে, ইনক্লুডিং 4 অফ দেম হচ্ছে টুডেজ মিলিটারি লিডার্স বুকস, আমাদের টুডেজ মিলিটারি লিডার্স রিড এজ এ কোর্স সিলেবাস হিসেবে যারা পড়াশোনা করছেন তাদের জন্য। তো উইদাউট ফার্দার ডু, আমি এ পর্যায়ে আমাদের সম্মুখে আজকের এই বেদনাবিধুর সময় আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য, আলোচনা পেশ করার জন্য সনিবদ্ধ অনুরোধ করছি আমাদের সকলেরই প্রিয় এবং পরিচিত মেজর সুমন আহমেদকে। এ পর্যায়ে কথা বলছেন মেজর অবসরপ্রাপ্ত সুমন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার পরিচয় করে দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে আমরা যেই দিনটাতে এবং যেই কারণে এই আলোচনাটা করছি, সেখানে আমি মনে করি যেই 57 জন শহীদ সেনা কর্মকর্তা এবং বাকি আরো যেই ব্যক্তি, সামরিক বেসামরিক, যারা শহীদ হয়েছেন, প্রথমে তারা এখানে মুখ্য, এবং তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহিদ ভাই ওনার বক্তব্যের সময় বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, এবং আমার মনে হয় যেগুলো খুবই খুবই দরকার ছিল। আমি জানি ওনার পার্টি উনি কিছু জিনিস হয়তো কভার করার সুযোগ পান নাই। আমার থেকেও কিছু প্রশ্ন আছে। বেসিক্যালি জাহিদ ভাইয়ের দু একটা প্রশ্নের মনে হয় সম্ভাব্য উত্তর আমার কাছে আছে, আর আমিও কিছু প্রশ্ন রাখবো আপনাদের সবার কাছেই। প্রথমে যে জিনিসটা হচ্ছে, আপনি বলেছেন যে আমি সেখানে প্রথমে গেছিলাম। আমি আমাদের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, উনি 9টা 42 মিনিটে
আমাকে এবং আমার যে ইউনিট কমান্ডিং অফিসার তাদেরকে ফোন করে বলে যে বিডিআরে কিছু একটা হয়েছে, ওখানে সম্ভবত হোস্টেজ সিচুয়েশন, তোমাদেরকে সেখানে যেতে হবে। আমাদের বুঝতে হবে যে 46 ব্রিগেড হচ্ছে ঢাকার নিরাপত্তার জন্য একটা ব্রিগেড, যেখানে 6টা মেজর ইউনিট আছে, যার মধ্যে 3টা ইনফ্যান্ট্রি ইউনিট, এর বাদে আর্টিলারি ইউনিট আছে এবং অন্যান্য। এবং যে কোনো কিছু সিচুয়েশনের জন্য সরকার থেকেই এটা এক্সপেক্ট করা হয়, এবং আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা অথবা স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে 46 ব্রিগেডের উপরে দায়িত্ব আসে যে কোনো এই ধরনের সমস্যা সমাধানের জন্য। ফরচুনেটলি সেই সময়টাতে আমি একটা কোম্পানিকে নিয়ে রাজেন্দ্রপুরে ফায়ারিং রেঞ্জে যাওয়ার জন্য জাস্ট গাড়ি মুভ করছি, সেই সময় আসে এই কলটা। তো কতক্ষণে যেতে পারবা? ব্রিগেডিয়ার জেনারেল হাকিম এই প্রশ্নটা যখন করলেন, আমি বললাম যে স্যার আমি এখনই রওনা করছি, আমার গাড়িতে সৈনিক আছে, প্র্যাকটিস অ্যামিনেশন আছে আমাদের কাছে। আপনার বললো তোমার কি কোনো অর্ডার বা লিখিত আমার কাছ থেকে দরকার হবে না? উনি খুবই প্র্যাকটিক্যাল অফিসার। আমি বললাম যে স্যার এগুলো দরকার হয় যখন আমাদের সময় থাকে, আমি জানি না এবং আপনিও জানেন না যে ওখানে সিচুয়েশন অ্যাকচুয়ালি কি, বাট আপনি শুধু আমাকে এতটা বলেন, ওখানে কি আপনি আমাকে পাঠাচ্ছেন হোস্টেজ নেগোসিয়েশনের জন্য, নাকি এর থেকে খারাপ কিছু ওখানে হচ্ছে? উনি বললেন সুমন আমি কিছুই জানি না, আমি ডার্কে আছি, চিফ আমাকে ফোন করলেন, তুমি যাও, যাইতে যাইতে আমি যদি আর কিছু জানাই তোমাকে আমি ওয়্যারলেসে জানাবো এবং মোবাইল ফোনটাতে জানাবো, বাট তুমি তোমার দায়িত্ব নিয়ে সেখানে ডিল করবা, আমিও আসছি এবং বাকি ইউনিট গুলো সেখানে আসছে। আমি বললাম স্যার ইটস ওকে, আমার যদি কোর্ট মার্শাল হয় অসুবিধা নাই, আমার আপনার থেকে কোনো লিখিত অর্ডার বা ভার্বাল অর্ডারের দরকার নাই, আমি গিয়ে আমার মতন দেখি আমাদের ব্রাদার অফিসাররা এবং ট্রুপসরা সেখানে আছে, তাদেরকে সেভ করাটা, হোস্টেজ সিচুয়েশন থেকে তাদেরকে বের করে আনাটা মোর ইম্পর্টেন্ট। তো আমি সেখানে 10টা 12 মিনিটে পৌঁছাই। যখন পৌঁছাই অ্যাকচুয়ালি আমাদের ধারণা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, আমরা সম্পূর্ণ ডার্কে ছিলাম যে অ্যাকচুয়ালি কি কারণে যাচ্ছি, বাট অতটুকু আমাদের ডিটারমিনেশন ছিল যে এই সৈনিক ছিল তাদেরকে আমি গাড়িতে থেকে থেকে আমাদের সাথে সেট থাকে, প্রতিটা গাড়িতে বললাম যে দেখো আমি যেখানে থামবো তার থেকে কাভার নিয়ে প্রত্যেকে পিছনে থামবা, সিচুয়েশন যদি ভালো হয় আমরা ভিতরে সরাসরি চলে যাব, গিয়ে হোস্টেজ বা এই জিম্মি পরিস্থিতি থেকে এটাকে ট্যাকেল করার চেষ্টা করব। পরিস্থিতি যদি আরেকটু খারাপ হয় হয়তো গেটে গিয়ে আমি জিম্মিদের সাথে কথা, যারা জিম্মি করেছে বিডিআর এর, শুনছি যে বিডিআর এর সৈনিকরা, তাদের সাথে কথা বলে আমরা নেগোসিয়েশনের চেষ্টা করব। বাট এর থেকে যদি খারাপ কিছু হয় আমি যখনই থামবো তোমরা থেমে তার আশপাশে কাভার নিয়ে থাকবা, আমি পরবর্তী কিছু না বলা পর্যন্ত কিছু করবা না। তো আমরা আসলে গেটের কাছাকাছি, গেট থেকে 200 মিটার শর্ট জাপান বাংলাদেশ মৈত্রী হসপিটাল, সেটার পিছনে আমাদেরকে থেমে যেতে হয় বিকজ আমাদের উপর গুলি করা হয়। আমি ছিলাম প্রথম গাড়িতে, বাট আলহামদুলিল্লাহ সেখানে কোনো কিছু হয় নাই। বাট এই যে গুলিটা যখন করা হয় তখন কিন্তু আমার মাথায় একটা জিনিস আসে যে সিচুয়েশন ভিতরে হয়তো খুবই খারাপ। আমরা পরিস্থিতি অনুধাবন করার চেষ্টা করি এবং প্রায় 18 মিনিট পরে অন্য বাকি সমস্ত 46 ব্রিগেডের ইউনিট, আমাদের আর্মি যারা সেনা কর্মকর্তা সবাই কিন্তু সেখানে মোটামুটি একটা কর্ডন করে পিলখানার তিনটা প্রবেশ মুখে তারা সেখানে অবস্থান নেয়, এবং আমরা জানতাম যে আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে চলে যেতে পারবো এবং হোস্টেজ সিচুয়েশন থেকে রেস্কিউ করতে পারবো। বাট আমরা ভিতরে যেতে পারি নাই। পরবর্তী 2টা দিন আমরা সেখানে সম্পূর্ণ অসহায়ের মতন ভিতরে বিডিআর এর যে কর্মকর্তা এবং অন্যান্যরা শহীদ হয়েছেন সেটা আমরা হইতে দিছি, মানে উই লেট দ্যাট হ্যাপেন, যেখানে উপমহাদেশের সব থেকে বলা হয় রিগার্ডেড প্রফেশনাল আর্মি যারা ছিল, যাদের করার সুযোগ ছিল, এবং সোজা বাংলায় যাদেরকে সেই জিনিসটা করতে দেওয়া হয় নাই, সেজন্য আপনি আমাকে দায়ী করতে পারেন, আপনি বাকি অন্য অনেককেও দায়ী করতে পারেন, বাট আমরা ব্যর্থ হয়েছি, দ্যাট ইজ দ্য থিং। সেটা সরকার হোক সেনাবাহিনী হোক আমরা ব্যর্থ হয়েছি। বাট কেন ব্যর্থ হয়েছি অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে আমি সাফাই গাবো না কোনো কিছু, বাট ভ্যালিড কোনো রিজন ছিল নাকি এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার ছিল, গ্লোবাল কিছু ব্যাপার ছিল, সেগুলো আমরা অনেক সময় আলাপ করেছি। বাট
কনক্লুসিভ কিছুতে আসতে পারেনি। আমি কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই এবং হয়তো কিছু জায়গায় আপনারা উত্তরটা জানেন। আমি বেশি কিছু বলবো না, এই প্রশ্নগুলো রাখবার পরে যদি মনে হয় আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো সেগুলো স্যাটিসফাই করার জন্য। যে জিনিসটা জাহিদ ভাই বলেছেন তার ওনার প্রেজেন্টেশনে, যে বিভিন্ন সেখানে প্রতিবেদনে এসছে যে বিডিআর এর সৈনিক, তৎকালীন বিডিআর এর সৈনিকদের যে গ্রিভ্যান্সেস বা তাদের যে কষ্ট ছিল, ডাল ভাত, সুবিধা, থাকার ব্যবস্থা, ইউএন মিশন, এগুলো আসলে অ্যাকচুয়ালি যেই বেতন কাঠামো, রেশন, সেগুলা বিডিআর এর সলভ করার কোনো জিনিস না। সেগুলো অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা দেখে, এবং আমি যতদূর জানি বিভিন্ন সময় সেই দাবি দেওয়াগুলা সমন্বয়ের জন্য পাঠানো হয়েছে। জেনারেল শাকিল বা বিডিআর এর সেক্টর কমান্ডাররা সেগুলো কোনো সমাধান দিতে পারেন না এবং এখনো কখনো পারবেন না। এগুলো সরকারের আওতাধীন এবং সরকারের মন্ত্রণালয় কিভাবে কাজ করে সেটা আমরা জানি। বলা হয়েছে যে ইউএন মিশনের জন্য, এবং আর্মি থেকে সেটা একটা এটা রিপোর্টে বলা হয়েছে, অপোজ করা হয়েছে। জিনিসটা বুঝতে হবে, ইউএন মিশনে যখন ট্রুপস ডিপ্লয় করা হয়, এবং বাংলাদেশ হচ্ছে হাইয়েস্ট ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি, ইউএন এর কিন্তু পরিষ্কারভাবে বলা থাকে এবং ইউএন সেটা ইন্সপেক্ট করে বলে যে কি ধরনের সৈনিক বা কি ধরনের বেসামরিক প্রতিটা মিশনে ডিপ্লয়েড হবে। সেখানে পরিষ্কারভাবে বলা থাকে যে কোনো আধা সামরিক বাহিনী নর্মাল ট্রুপস কন্ট্রিবিউটিং কন্টিনজেন্টের সাথে একসাথে আসতে পারবে না, পুলিশের জন্য আলাদা থাকে সেটা। বাট যেহেতু সেখান থেকে অবজেকশন দেওয়া থাকে, সুতরাং কোনো সুযোগ ছিল না। এবং যখন আর্মি সেটা প্রপোজ করেছিল, জাতিসংঘ বলেছে না, আমি যখন সৈন্য চাই সৈন্য পাঠাবো, যখন পুলিশ চাই পুলিশ পাঠাবো। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করলাম। এখন এই সমস্ত যেই তদন্ত হয়েছে, তদন্ত প্রতিবেদন হয়েছে, তার বিপরীতে কি হয়েছিল মোটামুটি সবারই খন্ড খন্ড চিত্র আছে। কেন হয়েছিল আমরা ব্লাইন্ডে, এর থেকে পরিত্রাণের উপায় কি, কোনো পরিকল্পনা নাই। তো সেই ক্ষেত্রে কেন হয়েছিল সেটা আমাদের জানার যথেষ্ট সুযোগ ছিল। আমি কোনো অ্যাকচুয়ালি গেস ওয়ার্ক বা ধারণা থেকে কিছু বলবো না, বাট আমার কিছু প্রশ্ন আছে। যে 47 থেকে 50 জন যে কাস্টোডিয়াল ডেথ হলো, আপনারা যদি একটু হিসাব করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, তাদের মধ্যে অর্ধেকেরই বেশি আপনি মিল পাবেন যে আমরা যে কিছু সাক্ষীর জবানবন্দি এবং কিছু রিপোর্ট, কারা কোন কথা ইনফরমেশন তথ্য দিয়েছে, দেখবেন এই কাস্টোডিয়াল ডেথ কিন্তু আর্মির আন্ডারে বা কারো আন্ডারে হয় নাই। এই ডেথ গুলো হয়েছে যখন তারা পুলিশ কাস্টডিতে ছিল, আর্মি থেকে হ্যান্ড ওভার হয়ে তাদের যখন তদন্ত চলছে আদালতের এখতিয়ারে, তখন সেগুলো হয়েছে ম্যাক্সিমাম। এবং তারা বেশিরভাগই কিন্তু তারা বিভিন্ন ঘটনার সাক্ষী এবং কিছু কি ইনফরমেশন, উল্লেখযোগ্য কিছু তথ্য তাদের কাছে ছিল। তার মানে আমরা কি জিনিসটা এভাবে মনে করতে পারি যে তাদেরকে স্তব্ধ করার জন্য বা পরবর্তীতে ভবিষ্যতে যাতে তারা কখনো কোনো এই তথ্যগুলো বাইরে না দিতে পারে, সেই জন্যই কাস্টোডিয়াল ডেথ গুলো হয়েছে, কোনো রাগের মাথায় না। দেন জাহিদ ভাই সুন্দর একটা কথা বলেছেন যে এটিএন বাংলা যে প্রথমে আসলো এবং মুন্নি সাহা যখন কিছু সৈনিক, বিডিআর এর সৈনিককে প্রশ্ন করার মাধ্যমে তাদের দাবি দেওয়াটা অ্যাকচুয়ালি তুলে ধরলেন, সেটা একটা ফ্যাক্ট। এবং আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো যে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান তখন এবং পরবর্তীতে সেনা কর্মকর্তাদের চরিত্র তে কালি দেওয়ার জন্য বা ঘটনাকে একটা পার্টিকুলার স্পটলাইটে নিয়ে আসবার জন্য উনি যেই জিনিসগুলা করেছেন, যে আমরা বলি মিডিয়ার অপতৎপরতা প্রথম অ্যাটলিস্ট 1.5 দিন, সেটা কি উনি ওনার পার্সোনাল কারণে করেছেন, নাকি এখানে কোনো না কোনো ভাবে একটা আতাত ছিল এটিএন বাংলার চেয়ারম্যানের সাথে এই বিদ্রোহের ঘটনাতে? বিকজ আমি জানি, আপনারা হয়তো জানেন না, সেটা হচ্ছে এটিএন 2007 সালে যৌথ বাহিনী যখন বিভিন্ন সেল ছিল, বিভিন্ন জিনিস ইনভেস্টিগেশন করছিল, তখন কিন্তু উনি জেনারেল হাকিমের কাছে অ্যাপ্রোচ করেছিলেন যে উনি গুলশানের একটা বাড়ি চান, ওটা আদালত নাকি সেটা তাকে দিয়েছে, সেটা সালমান এফ রহমানের কারণে উনি নিতে চাচ্ছে না, আর্মি যাতে তাকে সহায়তা করে। জেনারেল হাকিম আমাকে বললেন যে তুমি তো একটা কমিটিতে আছো, তুমি কি হেল্প করবা তাকে, নাকি এটা কি মনে হয়? আমি বললাম স্যার
এটা আদালতের এখতিয়ার। 2 নম্বর হচ্ছে এখানে পলিটিক্যাল ব্যাপার, এবং আমরা যৌথ বাহিনী এখানে সরকারকে সহযোগিতা করছে কারো বাড়িঘর দখল করে দেওয়া বা দখল থেকে উদ্ধার করার জন্য না, সেটার জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোক এবং প্রতিষ্ঠান আছে, বাট এটা আমরা করব না। তারপর থেকে কিন্তু একটা গ্রজ বা একটা, আমি ফিল করি পরবর্তীতে যেই কয়বার জেনারেল হাকিম আমাকে বলেছেন যে এটিএন বাংলা চেয়ারম্যান জিনিসটাকে খুব খারাপ ভাবে নিয়েছিলেন। দ্যাট মে বি ওয়ান অফ দ্য রিজনস, আই ডোন্ট নো, বাট এটা ঠিক এটিএন বাংলার নেতৃত্বে আসলে মিডিয়াতে যে মিসলিডিং ইনফরমেশন এবং কিছু মিসলিডিং তথ্য জনগণের মাঝখানে প্রথম থেকে ছড়ায় দেওয়া, আমার মনে হয় সেটা একটা জিনিস আছে। আমরা যখন এখানে জাস্টিফাই করার জন্য না, যখন আমাদের পর্যায় থেকে চেষ্টা করছিলাম, জেনারেল হাকিম যখন বারবার বলছিলেন যে দেখো আমি সরি তোমরা ভিতরে ঢুকতে, আমরা পারমিশন চাচ্ছিলাম যে স্যার আমাদের সুযোগ আছে, এখনো একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবেই বলছি, আমরা যদি ভিতরে ঢুকি, আমার বিশ্বাস বিডিআর এর ভিতরে খুব বেশি পরিমাণে সৈনিক বা বিদ্রোহ করেছে এমন বেশি সংখ্যক না, বড় জোর 100 হবে, আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি, তারা আপনা থেকে সারেন্ডার করবে, পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। বাট উনি বলছিলেন যে আমি তোমাদেরকে পারমিশন দিতে পারছি না, আমারও ইচ্ছা আছে, বাট সেনাপ্রধান আমাকে পরিষ্কারভাবে বলছেন যে যদি একটা গুলিও আমাদের দিক থেকে যায় বা আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি, আমাদের সবার কোর্ট মার্শাল হবে। আমি বললাম যে স্যার এই পরিস্থিতিতে তো আমরা নিচু পর্যায়ে, আপনি ব্রিগেডিয়ার জেনারেল, আপনি ব্রিগেড কমান্ডার, আপনি এখানে থাকেন, লেটাস অ্যাটলিস্ট আমাদেরকে তো রেকগনাইসেন্স বা একটু পর্যবেক্ষণ করে দেখতে হবে যে যদি আমাদেরকে 5 মিনিট পরেও ভিতর ঢুকবার আদেশ দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা যাতে অন্তত কিছু একটা ছবি মাথায় নিয়ে ভিতরে ঢুকতে পারি যেখানে কোনো ক্যাজুয়ালিটি হবে না। উনি বলেছিলেন যে ঠিক আছে তোমরা তোমাদের দায়িত্ব করো, বাট তখন এবং পরবর্তীতে বিভিন্ন সময় আপনারা দেখবেন যখনই আর্মি ভিতরে ঢুকবার চেষ্টা করেছে বা অফিসিয়ালি একটা HR করে সেখানে সেনা অপারেশন হবে, আমরা কিন্তু প্রতিবারই তখন আমাদেরকে বলা হচ্ছে খবরদার ভিতরে যাবা না বা কাছাকাছি যাবা না, ভিতরে এই পর্যায়ের মন্ত্রী বা আওয়ামী লীগের এই নেতারা রয়েছেন, তারা আলাপ করছেন। আমরাও যখন ভিতরে যাওয়ার জন্য কোনো আলাদাভাবে অফিসিয়াল কিছু না, আমরা নিজেদের থেকে চেষ্টা করেছি, সাথে সাথে ছোট ছোট প্রসেশন আওয়ামী লীগ যুবলীগের এবং বিভিন্ন লোকজন বিভিন্ন ব্যানারে আমরা সংহতি চাই এই সমস্ত বলে আমাদের সামনে দাঁড়ায় গেছে তারা। বাট আমি তো যেহেতু আমরা মোটামুটি তার আগে 2টা বছর কোন পরোক্ষভাবে হলো পলিটিক্যাল লোকজনের সাথে আমাদেরকে ডিল করতে হয়েছে, আমরা চিনি যে এরা ছাত্রলীগের নেতা, এরা যুবলীগের নেতা, এরাই কিন্তু আমাদেরকে আটকায় দিচ্ছে এই কথা বলে যে তারা কোনো হানাহানি চায় না, তারা সাধারণ লোকদেরও সাথে করে নিয়ে আসছে। ঠিক আছে, তারা স্থানীয় পর্যায়ে তারা বুঝতে পারছে যে আমরা হয়তো ভিতরে ঢুকবার চেষ্টা করছি, তারা তৎক্ষণাৎ সেটা করছে। বাট অফিসিয়ালি যে HR গুলাতে 2বার আর্মিকে বলা হলো যে ঠিক আছে তোমরা অপারেশনে যাবা, অনুমতি উপর থেকে আসলো, বাট ঠিক কি কারণে বা কোন ইনফরমেশনের ভিত্তিতে তার আগেই প্রসেশন করে আর্মির সামনে সেখানে লোকজন দাঁড়ায় গেল পলিটিক্যাল পার্টির লোকজনের নেতৃত্বে। কোনো না কোনো ভাবে কি তাদেরকে ইনফরমেশন দেওয়া হচ্ছিল? অথবা যখনই আর্মি ভিতরে ঢুকবে সেই সময় কিছু পরিচিত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, তারা দেখা গেল তারা ভিতরে বলছে না এখন আর্মি আসতে পারবে না, আমরা ভিতরে নেগোসিয়েশন করছি। মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, ওনাদের কোন পর্যায়ে অভিজ্ঞতা ছিল বা ওনারা সরকারের কোন পোর্টফোলিওটা ধরে রাখছিলেন যাতে তাদেরকে যোগ্য হিসেবে সেখানে আলোচনার জন্য সেখানে আমরা দেখতে চাই? জেনারেল রেজাকুল হায়দার, 46 ব্রিগেড কমান্ডার, ওনারা ছিলেন কিন্তু যাদেরকে বলা যেত যে ঠিক ওনারা এক্সপেরিয়েন্সড, ওনারা ম্যাচিওর, নেগোসিয়েশনের জন্য হলে ওনারা যাবেন, সেনাপ্রধান নাও যেতে পারেন, সেটা ওনার ব্যাপার ছিল। এইটা আমার কাছে প্রশ্ন যে ঠিক কিভাবে এটা মিলে গেল যে আমরা যখনই অপারেশন করতে যাচ্ছি সেখানে আওয়ামী লীগের নেতারা বা কিছু লোকজন ভিতরে মিছিল করছে, সুতরাং বেসামরিক জনগণের যাতে হতাহত না হয় সেটা ঠেকানোর জন্য আমরা ভিতরে যেতে পারবো না। এবং সেগুলো কারা অর্গানাইজ করেছিল সেটা আমাদেরকে দেখতে হবে, সেখানকার কোন নেতা ছিল প্রভাবশালী যারা এই ধরনের প্রসেশন অ্যারেঞ্জ করতে পারে। দেন আরেকটা জিনিস বলা থাকে বা বলা হয় সবসময় পলিটিক্যালি যে আর্মিকে যেতে দেওয়া হয়নি, কিছু সময় বলা হয় আর্মি ভীতু সেই কারণে ভিতরে যায় নাই, আর্মি ফেলিয়ার।
আবার বলা হয় না, আমরা সরকার আর্মিকে ভিতরে যাইতে দেই নাই, বিকজ তাহলে আরো হতাহত সংখ্যা বাড়তো একটা একটা জিম্মি পরিস্থিতিতে। এটা হচ্ছে পৃথিবীর সব জায়গায় সর্বজনীন। আপনি নেগোসিয়েশনের চেষ্টা করবেন সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেখানে কোনো গুলি হচ্ছে না, বাট যেই মুহূর্তে আ শট ইজ বিং ফায়ার্ড, সেই মুহূর্তে কিন্তু লোকাল যেই কমান্ডার বা ওই ঘটনাস্থলে উপস্থিত যে আছেন সেনাবাহিনী অথবা সেই ধরনের কোনো বাহিনী, তাদেরকে দিয়ে দিতে হবে পরিস্থিতি সামলানোর জন্য। তারাই যেটা ভালো, যেটা সঠিক সেটা করবেন। না হলে আমি প্রতিদিন বছরের পর বছর যে আর্মি রেশন সরকার, আপনার জনগণের টাকার যে রেশন আমি খাচ্ছি, যে টাকা আমি বেতন পাচ্ছি, আমার ইউনিফর্মটা পরছি, যেটা আমার কাফনের কাপড়, আমি কেন সেটা নিচ্ছি বছরের পর বছর কোনো যুদ্ধ না করে? নিচ্ছি এই একটা দিনের জন্য, এই একটা সময়ের জন্য, যে যখন জাতির এই ধরনের একটা পরিস্থিতি আসবে, যখন আমার ভাইকে উদ্ধার করতে হবে, সে সেনা কর্মকর্তা হোক, একজন সাধারণ সিভিলিয়ান হোক, তাকে উদ্ধার করার জন্য যখন আমাকে দায়িত্ব দেওয়া হবে, তখন আমার থেকে যদি আমার 100 জনের মধ্যে আমরা 99 জন মারা যাই, আমরা শহীদ, সেটা আমাদের দায়িত্ব। তার বদলে যদি আমি 5 জনকেও মুক্ত করতে পারি, সেটাই আমার দায়িত্ব। এখানে কোনো অঙ্কের হিসাব না। ঠিক আছে, 5 জন ভিতরে যাবে, যদি মিনিমাম 10 জনকে উদ্ধার না করতে পারে, তাহলে হত বেশি হয়েছে বলে একটা সমস্যা হয়ে যাবে। নো, পৃথিবীর সব জায়গায় এটা করা হয়। একজনের জন্য হলেও সেখানে 100 জন কোরবান হবে, যারা সেই জন্য ট্রেনিং নিচ্ছে, যারা সেই জন্য কসম খেয়েছে তাদের ট্রেনিং শেষে, যখন তারা চাকরিতে জয়েন করেছে, আমরা কসম খেয়েছি যে এই ধরনের পরিস্থিতি আমি আমার জান দিয়ে দিব, বাট আমি সেই আদেশটা পালন করব। বাট আদেশ তো আসে নাই। তার বদলে আদেশ ছিল না, তোমরা ভিতরে যেতে পারবে না, ভিতরে গেলে সবার কোর্ট মার্শাল হবে। আমরা বলেছি ওকে, কোর্ট মার্শাল হোক, কোনো অসুবিধা নাই, বিকজ যারাই কোর্ট মার্শালের কথা বলছে, যারা উপর থেকে বলছে, তারা পরিস্থিতির মধ্যে নাই। সরি, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, আমাকে মাফ করবেন সেজন্য। এসপি আব্দুল কাহারের জিনিসটা এসছে। এসপি আব্দুল কাহার কিন্তু প্রথম থেকে তদন্তের মধ্যে ছিল না। তাকে তদন্তের 6 দিনের মাথায় আনা হলো, যখন দেখা গেল যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জিনিস বের হয়ে আসছে, এবং যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মনে রাখবেন, চতুর্থ দিনের মাথায় বিডিআর সৈনিকরা ফেরত আসতে শুরু করে। আমরা তখন বিডিআর এর ভিতরে, মানে আমরা 27 তারিখ সকাল থেকে পরবর্তী 1 মাস আমি এবং আমরা সবাই বিডিআর এর ভিতরে ছিলাম। তো আব্দুল কাহারকে কেন আনা হলো? কারণ সৈনিকরা কথা বলা শুরু করছিল এবং দোজ ওয়্যার বিং রেকর্ডেড, লিখিত সাক্ষী নেওয়া শুরু হলো। তখন হঠাৎ করে সিনে আব্দুল কাহারকে আসলো, এবং আমি তাকে একদিন বললাম যে, আচ্ছা কাহার, আপনি যে এই যে তদন্ত করছেন, আপনাকে তো আমি দেখি যে বেশিরভাগ সময় আপনি কথা বলছেন ফোনে বিভিন্ন পলিটিশিয়ানের সাথে। আপনি যে সমস্ত ক্রাইম সিনগুলো নষ্ট করছেন পলিটিশিয়ানদের সাথে বা আপনার লোকজনকে নিয়ে, আপনি কি, আমি যতটুকু বুঝি যে ক্রাইম সিনে আপনার আলাদা করে সেখানে টেপ দিয়ে রাখবার কথা প্রতিটা জায়গায়, যেগুলো আমরা প্রথম থেকে সিকিউর করেছি। প্রতিটা ক্রাইম সিন আমরা সিকিউর করেছি, ডিজির বাংলা দায়িত্ব থেকে সব জায়গায় ওটা আমরা করেছি, আমাদের সৈনিকরা করেছেন। সমস্ত অফিসারের একটাই চেষ্টা ছিল, সুষ্ঠু তদন্ত হোক, নিরপরাধে কেউ যাতে সেখান থেকে সাজা না পায়, বাট প্রকৃত অপরাধী তারা যাতে বের হয়ে আসে, প্রকৃত কারণ বের হয়ে আসে। আমরা ক্রাইম সিন প্রিজার্ভ করেছি। বাট আপনি কেন সেই জিনিসটা করছেন? আর পলিটিশিয়ানদের সাথে আপনার এত কথা কিসের? উনি বললেন যে, স্যার আপনি জিনিসটা উত্তেজিত হচ্ছেন, বাট এটা আমরা এইভাবে করি, সিআইডি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এখন জিনিসটাকে লিড করছি। তো পরবর্তীতে কি দেখা গেল? বলা হলো যে ক্রাইম সিন নাকি নষ্ট হয়ে গেছে, সেই কারণে সিআইডি সেই পরিমাণে তাদের টুল ছিল না যে সেই অবস্থা করতে পারে। নো, এবং আমি যে 3 নাম্বার সাক্ষী, রাষ্ট্রপক্ষেরই আমি 3 নাম্বার সাক্ষী এই ঘটনার। আমাকে তো এই ঘটনার পরপর বাইরে পাঠায় দেওয়া হলো, যা সেই ঘটনা পরে, সেটা কারণও পরে। আমি যখন আসলাম, বললো যে আমার সাক্ষী আছে, আমি ছুটি নিয়ে আসলাম সেই কারণে মিশন থেকে। বললো যে এইভাবে লেখা হয়েছে। আমি বললাম যে এই আপনারা যেটা লিখেছেন আমার বক্তব্যে শেষ, সেটা কোনোভাবেই সঠিক না, সত্য নয়। আমি সেটা তো বলবো না, আমাকে আমার মতো লিখতে দেন। বললো, কাজল নামে একজন আইনজীবী, যিনি আনিসুজ্জামানের সাথে ছিলেন, টিভিতে প্রায় আসতেন, উনি বললেন যে না মেজর সাহেব, আপনাকে এইভাবেই লিখতে হবে, সাইন করে দেন। আমি বললাম সরি, আমাকে বাদ দেন, আমি তার মধ্যে মিথ্যা কথার মধ্যে থাকবো না। আমি দেন আওয়ামী লীগের পক্ষ থেকে আরেকটা জিনিস বলা হচ্ছে, বা
মিডিয়া থেকে বলা হয়েছে, আমি এখানে আওয়ামী লীগকে দোষ দেওয়ার জন্য বা কাউকে দোষ দেওয়ার জন্য আসছি না, একটা জিনিস বলা হচ্ছে যে এই মিউটিনির ক্ষেত্রে আর্মিকে যদি ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হইতো, আর্মির মধ্যে যে জিঘাংসা ছিল, এবং এটিএন বাংলা চেয়ারম্যান আমাকে ফোন করে বলেছিলেন আপনারা কখন ঢুকতেছেন প্রতিশোধ নেওয়ার জন্য। আমি তাকেও তখন যেটা বলেছিলাম এখন সেটাই বলি, আর্মি কিন্তু কখনো বিডিআর মানে পিলখানার ভিতরে প্রতিশোধ নেওয়ার জন্য ঢুকতে চায় না, এই সিচুয়েশন থেকে রেস্কিউ করার জন্য, সব থেকে উত্তম একটা সমাধানের জন্য গিয়েছিল। এবং যারা মনে করে যে এখানে প্রতিশোধ, আর্মির ফ্যামিলি বা ডিফেন্স ফ্যামিলি, সেটা বিডিআর হোক আর্মি হোক সবকিছু মিলাই, এবং সেনা নৌ বিমান, এখানে একটা যৌথ ফ্যামিলির মতন। এখন আপনার যৌথ ফ্যামিলিতে যদি একজন, আপনি যদি শুনেন যে না ঠিক আছে আপনার চাচাতো ভাইয়ের ছেলে, আপনার ভাতিজা, সে আপনার চাচাতো ভাইকে মারধর করতেছে, তখন কি আপনার এইম হবে যে না আমি আমার সেই ভাতিজাকে গুলি করে মারি প্রথমে? নো, আপনার হবে আপনার চাচাতো ভাইকে সেভ করা। আমাদেরও যেটাই প্ল্যান ছিল, আমরা সেভ করব, যেখানে যদি কেউ ভিকটিম যাতে কেউ না হয় সেটা। দ্বিতীয়ত, যে মারধর করছে সে আমার প্রতিশোধের, সে আমার তো ভাতিজা, আমার চেষ্টা থাকবে না তাকেও সেভ করা, তাকেও নিবৃত করা, যে ভাই তুমি এটা করো না বাবা, তুমি আসো, তোমাকে কোনো সমস্যা নেই আমি দেখবো, বাট ডোন্ট, তুমি তোমার চাচা, তুমি তোমার বাবাকে বা চাচাকে এটা করতে পারো না, ডোন্ট ডু দ্যাট। সুতরাং আমরা এভাবে বুঝি যে একটা যৌথ পরিবারে যদি কোনো ঘটনাও ঘটে, আমরা কারোর উপর সেখানে রাগ থাকে না, ইচ্ছা থাকে জিনিসটা থেকে সবাইকে সেভ করে আনে একটা ভালো সমাধানের জন্য। সুতরাং যেই একটা আওয়াজ চালু করা হয়েছিল মিডিয়া থেকে, যে এবং পলিটিক্যালি রাজনৈতিকভাবে, যে এখানে কাউকে প্রতিশোধের জন্য আর্মি খুঁজতেছে, নো, এবং পরবর্তীতেও কখনো সেই জিনিসটা করা হয় নাই। আমি এখানে আর 2 মিনিটে একটা জিনিস বলবো, যে এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সব থেকে বেশি কনসার্ন আছে, যে কি বা কারা এটার পিছনে আছে। কিছু পক্ষ বলেন আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি প্রথম জিনিস বলি, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইনভলভমেন্টের জিনিসটা সম্পূর্ণভাবে এখানে বাদ দিয়ে দিব, এটা আমার বক্তব্য। বাট আমি এখানে অবশ্যই কিছু পলিটিক্যালি যারা এখানে বেনিফিটেড হতো তাদের কথা বলবো। এবং অ্যাকচুয়ালি আপনারা যদি চিন্তা করে দেখেন যে এটা কি জিহাদি কোনো সংগঠনের পক্ষে সম্ভব ছিল, অথবা এখানে জিহাদি এবং এক্সট্রিমিস্টকে এখন এক করে দেওয়া হয়? নো, তারা এক না, টেরোরিস্ট এক না। তো খেয়াল রাখবেন, যে কোনো জিহাদি, যে কোনো টেরোরিস্ট, যে কোনো এক্সট্রিমিস্ট, তারা কিন্তু কোনো কিছু এই ধরনের ঘটনা ঘটানোর পরে সেটা দায়িত্ব স্বীকার করে। তারাই প্রথম যারা বলে আমরা এটা করেছি, বিকজ একটা ক্ষেত্র হলো সেই ক্রেডিটটা তারা নিতে চায়। এখানে কি কেউ কোনো ক্রেডিট নিয়েছে? নেয় নাই, বিকজ তারা এটা করে নাই। জিহাদি কেউ হলে, কোনো সংগঠন হলে অবশ্যই শেষ বলতো আমরা এটা করেছি। সুতরাং সেটা বাদ। আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, সে 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে হেল্প করেছে, এবং সেই সময় আপনারা পড়বেন 1973 সালে কিছু স্টাডি হয়েছিল যেখানে এই জিনিসটা বের হয়ে আসছে, যদি বাংলাদেশের সেনা মুক্তি বাহিনী এবং জনগণ সেখানে ইনভলভ না হইতো, কোনোদিনও ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের উত্তরাঞ্চলের শুধুমাত্র 30 কিলোমিটারের বেশি জায়গার বেশি কখনোই ঢুকতে পারতো না, এবং তারা মুক্ত করতে পারতো না। তারা তখন রিয়েলাইজ করে যে এইটা সম্ভব হয়েছে 1971 সালে, আমাদের স্বাধীনতা যুদ্ধে যে চূড়ান্ত বিজয়, সেটা আমাদের বাঙালি সেনা মুক্তি বাহিনীর কারণে, লেড বাই আর্মি। তখন থেকে তারা যেটা বলে যে এখন যদি পরবর্তীতে আমার প্রতিবেশী বাংলাদেশকে আবার এই ধরনের কোনো পরিস্থিতিতে সাইজ করতে হয়, সেক্ষেত্রে এই বাইরে থেকে সেটা সম্ভব হবে না, শুধুমাত্র বাইরে থেকে সম্ভব হবে না কোনো আক্রমণ, এবং ভিতর থেকেও যতক্ষণ পর্যন্ত না একটা স্পন্টেনিয়াস সাড়া বা সাপোর্ট আমরা না পাই, সম্ভব হবে না। তাহলে অল্টারনেটিভ তাদের কাছে কি থাকলো? ভিতরের বা বাইরে তারা শক্তিশালী, বাট ভিতরটাকে আমাদের সেনাবাহিনী, আমাদের সরকার ব্যবস্থা, আমাদের জনগণের মধ্যে ইচ্ছা, সেই চেতনাটাকে ধ্বংস করে দেওয়া। তারই পর্যায়ে আমার এটা বিশ্বাস যে তারা চেয়েছে, প্রথম কথা, একটা দুর্বল বর্ডার গার্ড
এবং একটা সেনাবাহিনী যার মধ্যে কোনো এখন আর আস্থা নাই, একজন আরেকজনের উপর সহমর্মিতা কমে গেছে, একজন আরেকজনকে অবিশ্বাস পর্যন্ত করে, একটা নতজানু সরকার তাদের দরকার, একটা পুতুল সরকার দরকার যার জনসমর্থন নাই, যে সে যা বলে সেটা শুনবে, এবং একটা অর্থনীতি সেটা শুধুমাত্র একটা সেক্টরের উপর চলে যেটা যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে সম্পূর্ণ ভেঙে যাবে। তো এই ধরনের শুধুমাত্র পরিস্থিতি, এই যে চারটা এলিমেন্ট, দুর্বল সীমান্তরক্ষী, দুর্বল সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীর মধ্যে অবিশ্বাস, দুর্বল সরকার, নতজানু সরকার, পুতুল সরকার, জনসমর্থনহীন সরকার, এবং অর্থনীতি একটা পর্যায়ে যেখানে একটা সেক্টরের উপর ডিপেন্ডেন্ট, ভেঙে গেল যে কোনো পরিস্থিতি। তো আপনারা যদি একটু তাকায় দেখেন আজকের বাংলাদেশের দিকে, 2009 সাল পরবর্তী বাংলাদেশের দিকে যদি তাকান, আপনারা কিন্তু খুঁজে পাবেন যে আমি যে জিনিসগুলো বললাম, আলহামদুলিল্লাহ আনফরচুনেটলি সেই জিনিসগুলো বিরাজ করছে। আমি যদি ভুল হয়ে থাকি বলবেন আমাকে, যে না সেই জিনিসগুলোতে আমার অ্যানালাইসিসে ভুল আছে। আমার পার্টি এটুকু ছিল, আমি মনে করেছি কিছু প্রশ্ন রাখবো, কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই, আমি শুধু এতটুকু বলবো, আমরা যাতে কখনো ভুলে না যাই, কারণ ভুলে যাওয়াটা আমাদের জন্যই ধ্বংসাত্মক হবে। এবং আমরা যদি শহীদদের প্রতি সত্যিই বলা হয় যে না তাদের সম্মান জানানো উচিত এবং তারা অনেক বড় কাজ করেছে, আমরা চুপ করে, তারা তাদের আত্মত্যাগ করেছে তাদের ভুলে যাওয়ার জন্য না, আমরা সব শহীদদের কথা মনে রাখি, ওনাদের কথাও মনে রাখবো, স্মরণ করব। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মেজর সুমন আহমেদ স্যারকে তার মূল্যবান এবং ইনফরমেটিভ অনেক তথ্যবহুল আলোচনা পেশ করার জন্য।